আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের জিওমরফোলজি বিষয়টি থেকে পড়াবো এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ার। প্রথমে আমি বন্ধুরা তোমাদের সাথে, ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে যার যার এলাকায় বা যার যার বাড়িতে নিশ্চয়ই তোমরা সঠিক নিয়ম পালন করে চলছো এবং পরিবারের সাথে, পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সবার প্রতি খেয়াল রেখে চলছো। বিশেষ করে তোমরা তরুণ জনগোষ্ঠী, তোমাদের উপর অনেক দায়িত্ব। এই দেশের এই করোনার ক্রান্তিকালে আমরা চাই তোমরা যারা আমাদের ছাত্ররা আছো তারা যেন অবশ্যই দেশের প্রতিটি বিপদের সময় অগ্রণী ভূমিকা পালন করো। যার যার এলাকায় যে যতটুকু পারো, যতটুকু সাধ্যের মধ্যে পারো, আর্থিক বলছি না, আর্থিক দিকটা ছাড়াও মানুষকে পরামর্শ দেওয়া বা অন্যান্য সাহায্য দেওয়া, যেভাবেই সম্ভব তোমরা তার সাথে সম্পৃক্ত থাকো সেটা চাই। এবং তার সাথে সাথে সবাই পড়াশোনার প্রতি একটু অবশ্যই মনোযোগী হবে, কারণ একটা অনেক বড় তোমাদের একটা গ্যাপ হয়ে গেল। অনেক দিন রেগুলার ক্লাস হচ্ছে না। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছুটা পড়াশোনা পুষিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা চলছে এবং ঢাকা কলেজ এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। ছাত্র বন্ধুরা, তোমরা অবশ্যই নিয়মিত এই ক্লাসের সাথে যুক্ত থাকবে এবং প্রতিটা ইয়ারের ক্লাসই চলছে। আমি চাই সবাই যেন নিয়মিতভাবে এই অনলাইন ক্লাসে যুক্ত থাকে। তো আমি এখন মূল আলোচ্য বিষয়ে চলে যাই। আজকের বিষয় হচ্ছে হিমবাহ। তোমরা জানো জিওমরফোলজি সম্পূর্ণরূপে ভূমিরূপ বিদ্যা, যেটা ভূমিরূপের উপরে কাজ করে থাকে, ভূমিরূপের বিষয়াদি সম্পর্কে আলোচনা করে থাকে। ভূমিরূপ গঠন এবং ভূমিরূপের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয় এর আলোচ্য বিষয়। তো এইখানে হিমবাহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যদিও হিমবাহর পরিসর একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, কিন্তু এটার প্রাগৈতিহাসিক গুরুত্ব কিন্তু অত্যধিক। তা আমরা বিষয়ে চলে যাই। হিমবাহ কী? হিমবাহকে আমরা যদি সাদা চোখে দেখি, সাদা চোখে সাধারণভাবে বলি, সেটা আর কিছুই না। নদী যেমন একটা প্রবাহমান একটা খাদ ধরে প্রবাহিত হয়ে যায়, হিমবাহ সেরকম একটি বরফের প্রবাহমান একটা নদীর মতো একটা প্রবাহিত হয়ে যাওয়া একটা বিষয়। কিন্তু হিমবাহ যেহেতু বরফ স্তূপের বিষয়, বরফের নদী বলা যায়, এবং কিন্তু এটা পানির মতো এত দ্রুত প্রবাহমান না। এটা খুব ধীরে আস্তে আস্তে প্রবাহিত হয়ে আসে। তা আমরা একটু মূল সংজ্ঞায় যাই। হিমবাহ তো যেহেতু বলেছে বরফের নদী, তার মানে বরফ কোথায় থাকে বা শীতল যে জায়গা সেখানেই তো এর অস্তিত্ব থাকবে, এটাই স্বাভাবিক। তো উঁচু পার্বত্য অঞ্চল এবং উঁচু পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশে ক্রমাগত তুষারপাত ঘটার ফলে নিম্নের তুষার উপরের চাপে বরফে পরিণত হয়। ক্রমান্বয়ে তা বৃহৎ আকার বরফ স্তূপে পরিণত হয়ে ভূমির ঢাল অনুসরণ করে অগ্রসর হতে থাকে। গতিশীল এই বরফ স্তূপকে হিমবাহ বলে। হ্যাঁ, এখন বিষয়টা কি? উঁচু পার্বত্য অঞ্চল। আমরা জানি যে যত ভূমি থেকে উঁচুতে ওঠা যায় টেম্পারেচার কমতে থাকে। একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলের যে স্তরগুলি, সবচেয়ে নিম্নের স্তর ট্রপোস্ফিয়ারে কি হয়, ভূমি থেকে যত উপরে ওঠা যায় ততই এর
টেম্পারেচার বা তাপমাত্রা কমতে থাকে। তো এর ফলে হয় কি, যত উঁচু পার্বত্য অঞ্চলে যাবে তখনই দেখবে যে এটার টেম্পারেচার আস্তে 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 কমছে। তো অনেক বেশি উঁচু যেখানে সেখানে হয় কি, ওটা সব সময় খুবই শীতল থাকে। তো ওই সব অঞ্চলে হয় কি, সারা বছরই তুষারপাত ঘটে। সারা বছর না হলেও একটা নির্দিষ্ট সময় বছরে তুষারপাত ঘটে, ফলে ওখানে একটা বরফের একটা স্তর জমতেই থাকে। এবং উচ্চ অক্ষাংশ আরেকটা বিষয়, উচ্চ অক্ষাংশ বলতে বোঝায় কোনটা, আমরা নিরক্ষরেখা যেটা জানি যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে উত্তরে বা দক্ষিণে মেরুর দিকে এগিয়ে যতই আগানো যাবে ততই টেম্পারেচার কমতে থাকে, কারণ সূর্য থেকে মেরুর দূরত্ব অনেক বেশি। ফলে এই দুটি জায়গায় সবসময় যখনই তুষারপাত ঘটে, নিয়মিত ওখানে ওইসব জায়গায় তুষারপাত ঘটতে থাকে। এবং এই তুষারের উপরের তুষারের চাপে হয় কি, নিচের তুষারটা একটা জায়গায় যদি ক্রমাগত তুষার জমতে থাকে, উপর থেকে উপরের চাপে হয় কি, নিচেরটা কম্প্যাক্ট শক্ত বরফে পরিণত হয়ে যায়। এবং এই ক্রমাগত এই বরফ এত অধিক ওজনে, মানে ভর এত বেশি হয়ে যায় যে এটা তখন আর সেখানে তার নিজস্ব যে জায়গাটা সেখানে আর থাকতে পারে না, যেহেতু উঁচু পার্বত্য বলা হয়েছে। তখন সেটা কি হয়, সে ওই পর্বতের ঢাল বেয়ে আস্তে আস্তে ক্রমাগত অগ্রসর হতে থাকে, সেটাই হচ্ছে হিমবাহ। তো হিমবাহটা এই যে কেন বরফ জমছে, কেন এটা সামনে এগিয়ে যায়, এই বিষয়গুলি আজকে আমরা জানব। এবং হিমবাহ পৃথিবীতে কত ধরনের আছে সেটাও আমরা জানব। একটা জিনিস কি, যে পৃথিবীতে কিন্তু 4টা বরফ যুগ অতিক্রান্ত করেছে পৃথিবী। তো 50 লক্ষ বছর আগের যে কোয়াটারনারি যুগটা ছিল, সে কোয়াটারনারি যুগেরই একটা উপযুগ হচ্ছে প্লাস্টোসিন। এবং এই প্লাস্টোসিনটা হচ্ছে বরফ যুগ, এবং লাস্ট প্লাস্টোসিন যুগটা চলে গেছে এখন থেকে প্রায় 12 থেকে 15,000 বছর আগে। তো এই যে এই প্লাস্টোসিনের যে বরফ যুগটা ছিল, বরফ যুগের সময় পৃথিবীর প্রায় 1/3 মানে 1/3 জায়গায় কিন্তু বরফ আবৃত ছিল। এখন সেটা নাই, কিন্তু এই যে 1/3 বরফাবৃত অঞ্চল ছিল, এটা কিন্তু পৃথিবীর ভূপ্রকৃতির চেহারা পরিবর্তনে যথেষ্ট ভূমিকা পালন করেছে। এখন আমরা আসি, হিমবাহ জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কি, হিমরেখা কি। হিমরেখা কি? হিমরেখা হচ্ছে এমন একটি উচ্চতা, সমুদ্র সমতল থেকে এমন একটি উচ্চতা, যেই উচ্চতাটা অতিক্রম করে উপরে গেলে পানি বরফে পরিণত হয়। অথবা উল্টা করেও বলতে পারি যে ওই উঁচু থেকে, এই রেখা থেকে, এই উচ্চতা থেকে নেমে গেলে বরফ পানিতে পরিণত হয়। তো যেই উচ্চতাটা হচ্ছে বরফ পানিতে পরিণত হয় অথবা পানি বরফে পরিণত হয়, যেই উচ্চতা বরাবর, সেটাকেই বলা হয় হিমরেখা। এখন হিমরেখার কিন্তু একটা বিষয় আছে, এটা সব জায়গায় একরকম না। এটার উচ্চতা পৃথিবীর অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি যে এটা মোটামুটি একটু বলা হয় যে গড় উচ্চতা হচ্ছে 3,500 ফিট, সমুদ্র সমতল থেকে 3,500, এটা গড়। কিন্তু প্রকৃতপক্ষে এর অঞ্চলভেদে এর উচ্চতা অনেক পার্থক্যের সৃষ্টি হয়। এবং এখানে একটা বিষয় কি, এই হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে যতই উত্তরে যাওয়া যায়, এর উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে। কিসের জন্য? যখন তোমার নিরক্ষরেখার কাছে থাকে, নিরক্ষরেখার কাছে কি সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার মানে এখানে টেম্পারেচার সবসময় বেশি থাকে। তো এখানে তোমার অনেক বেশি উঁচুতে গেলে তখন ওই হিমরেখার ব্যাপার। তো ওই উঁচুটা কিভাবে হবে? সেই অঞ্চলে বা নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে যে উঁচু পার্বত্য অঞ্চলগুলি আছে, সেই পার্বত্য অঞ্চলগুলিতে এই হিমরেখার অস্তিত্বটা টের পাওয়া যায়, এবং সেখানেই তোমার এই হিমবাহর উৎপত্তি ঘটে। আবার উচ্চ অক্ষাংশ যখন আরও আস্তে আস্তে উত্তরে অথবা দক্ষিণে যাওয়া যায়, সেই অঞ্চলগুলিতে দেখা যায় যে সূর্যের তাপ যেহেতু কম পতিত হয়, ওখানে তোমার যে নাতিশীতোষ্ণ মণ্ডল, যেটা তোমার
মধ্য অক্ষাংশ থেকে মেরুবৃত্তীয় অংশ যে ওই অঞ্চলটা, ওইখানে গেলে এটার উচ্চতার আরেকটু কমে যায় এবং যত মেরুতে যায় দেখা যায় প্রায় সমুদ্র সমতল। এই কারণে তোমার গড় ধরা হয়েছে ৩,৫০০ ফিট, কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন হয়ে থাকে। যেমন তোমার গ্রিনল্যান্ডে এটা ২,০০০ ফিট। গ্রিনল্যান্ড তো একদম উত্তরে অবস্থিত একটা দ্বীপ। তো এটার মেরুবৃত্তীয় যেটা 66 ডিগ্রি ৬৬ ডিগ্রি, এটা তারও উপরে অবস্থিত। ফলে সেখানে তোমার ২,০০০ ফিট হচ্ছে তোমার হিমরেখা সেই এলাকায়। আর আরেকটা হচ্ছে তোমার সাইবেরিয়া বা নরওয়ের উত্তরাংশ, এই সব জায়গাগুলোতেও কিন্তু হিমরেখার উচ্চতা অনেক কম। যেমন নরওয়েতে তোমার ৪,০০০ থেকে ৫,০০০ ফিটেই হিমরেখা। ৪,০০০ থেকে ৫,০০০ ফিট উচ্চতায় উঠলেই তোমার হিমরেখা পাওয়া যায়। তারপরে তোমার আল্পস, ইউরোপের যে উচ্চতম পার্বত্য অঞ্চল আল্পসে হচ্ছে ৯,০০০ ফিট। আল্পসে ৯,০০০ ফিট উচ্চতায় উঠলেই হিমরেখা পাওয়া যায়। সেখানে তোমার হিমালয়ের উচ্চতা আরও অনেক বেশি। হিমালয় তো কিন্তু এটা ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে হিমালয়ের অবস্থান। ফলে এটা আরেকটু নিরক্ষরেখার কিছুটা কাছাকাছি হয়ে গেল। ফলে দেখা যায় যে হিমালয়ে আবার হিমরেখার উচ্চতাটা আরও বেশি। হিমালয়ের দক্ষিণ পাশে যে দিকটায় সূর্যের তাপটা বেশি যায় সেখানে ১৪,০০০ ফিট উঠলে হিমরেখা। কিন্তু হিমালয়ের উত্তর সাইডটা, যেই সাইডে সূর্যের তাপটা কম যায়, সেই সাইডে কিন্তু আবার ১৬,০০০ ফিট উচ্চতায় গেলে হিমরেখা। আবার আন্দিজ পর্বতমালার উচ্চতা হিমালয়ের চাইতে কম, কিন্তু তারপরেও সেখানে তোমার ১৮,০০০ ফিট উচ্চতায় গেলে হিমরেখা। কারণ এটার অবস্থান আবার দক্ষিণ গোলার্ধে এবং অনেকটাই দক্ষিণে, ক্রান্তীয় অঞ্চল থেকেও আরেকটু দক্ষিণে। তো এইভাবে তোমার হিমরেখা অক্ষাংশ ভেদে এবং উচ্চতা অনুসারে এটার পার্থক্য সৃষ্টি হয়। আরেকটা ব্যাপার আছে, হিমরেখা কিন্তু তোমার স্থায়ী হয় আবার অস্থায়ীও হয়। স্থায়ী হিমরেখা এবং অস্থায়ী হিমরেখা। যে স্থায়ী হিমরেখা কোনটা? যে হিমরেখা সারা বছর একই লেভেলে থাকে, এটার কোনো অবস্থার পরিবর্তন হবে না, তাকে বলা হয় স্থায়ী। আর অস্থায়ী কি? ঋতুভেদে যে হিমরেখার অবস্থান ওঠানামা করে সেটাই হচ্ছে অস্থায়ী। এখন কিভাবে ওঠানামা করছে ঋতুভেদে? যেমন তোমার গ্রীষ্মকালে দেখা যায় কি, হিমবাহটা যখন নামতে থাকে তখন বরফটা গলতে থাকে, কিছুটা বরফটা গলতে থাকে এবং হিমবাহ নামতে থাকে। এই নামতে যে জায়গাটায় এসে এটার ফলে হিমরেখাটা উঁচুত হয়ে যায় গরমের কারণে। যেখানে থাকার কথা ছিল শীতকালে, ধরো হিমালয়ের কথা ধরো, শীতকালে ১৪,০০০ ফিটে ১৫ বা ১৬,০০০ ফিট উচ্চতাতে এটা থাকে, হিমরেখাটা থাকে। কিন্তু গরমের সময় হয় কি, এটা গলতে শুরু করে। ফলে কি ১৪,০০০ ফিট পর্যন্ত এটা শীতকালে ১৪,০০০ ফিট, উল্টা বললাম, শীতকালে ১৪,০০০ ফিটেই বরফ জমে যাচ্ছে। কিন্তু গ্রীষ্মকালে দেখা যায় কি, এটা ১৬,০০০ ফিটের পরেই এই বরফ গলতে শুরু করেছে। তো এইভাবে তোমার ঋতুভেদে এটা পরিবর্তন হয়। তো এই যে স্থায়ী কোনটা বললাম, অস্থায়ী, এই যে ঋতুভেদে এটার যে বরফ গলনের যে পার্থক্য সৃষ্টি হয়, সেটা শুধু হিমালয়ে না, এটা সব জায়গায়। কিন্তু দেখা যায় যে এই যে একটু আগে বললাম ১৬,০০০ ফিট এই যে ১৬,০০০ ফিটের থেকে আর উপরে উঠবে না। যে ঋতুভেদে ১৬,০০০ ফিট, মানে মোট কথা যে জায়গাটা থেকে শীতের সময় যে জায়গাটায় থাকবে, গ্রীষ্মের সময় নামবে আবার উঠবে, কিন্তু এই ওঠা নামার পরেও ঠিক যেই জায়গাটার পরে আর কখনোই বরফ গলবে না, কখনোই গলে না, সারা বছরই কখনোই গলবে না, সেটাই হচ্ছে স্থায়ী। ওটাই হচ্ছে স্থায়ী মূল হিমরেখা। আর আরেকটা হচ্ছে গরমের সময় যেটা কম বেশি হয় সেটা। তো এটা হচ্ছে হিমরেখাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই যে বরফ জমতে হবে, বরফ যদি না জমে তাহলে হিমবাহটা
তৈরি হবে কি করে। যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ মেরুতে, দক্ষিণ মেরুতে অবস্থিত, এবং উত্তরের যে উত্তর মেরু তো আর্কটিক সাগর, কিন্তু উত্তর মেরুকে বেষ্টন করে যে অঞ্চলগুলা, সেইগুলা অঞ্চলে সারা বছর এত বরফের স্তূপ সঞ্চিত থাকে যে গ্রিনল্যান্ডে দেখা যায় 2000 থেকে 7000 ফিট পর্যন্ত গভীরতা পর্যন্ত বরফ জমে আছে। আবার গ্রিনল্যান্ডেও সেরকম 7000। গ্রিনল্যান্ডে কিন্তু আবার উঁচু উঁচু পাহাড়ও, মানে অনেক উঁচু না, কিন্তু ওখানে কিছু মানে খুবই বন্ধুর ভূপ্রকৃতি, তার উপরেই কিন্তু বরফটা জমে আছে। তো এই বন্ধুর ভূপ্রকৃতির মধ্যেই দেখা যায় 7000 8000 ফিট গভীরতা পর্যন্ত এত ভারী চওড়া বরফের স্তূপ সঞ্চিত হয়েছে। সেখানে তোমার আল্পস পর্বতমালা, আন্দিজ পর্বতমালা বা হিমালয় পর্বতমালাতে কিন্তু এত গভীরভাবে 200 ফিট থেকে বড় জোর 1000 ফিট পর্যন্ত এটার গভীরতা হতে পারে, তার চেয়ে বেশি গভীরতা পর্যন্ত বরফ জমে না। তো এখন আমরা যে হিমবাহটা কেন নেমে আসে, এই যে বরফ স্তূপ জমে উপরে, পাহাড়ের উপরে যে বরফ স্তূপ জমে, সেটা কেন আস্তে আস্তে সামনে অগ্রসর হয়, নেমে যায় অথবা অগ্রসর হয় কেন? এটার কারণগুলি হচ্ছে, এক, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। আমরা জানি যে পৃথিবীর সব কিছুকে তার কেন্দ্রের দিকে টানে, এ কারণে সব কিছু উপর থেকে নিচেই নামে, নিচ থেকে উপরে যায় না। আমরা ধরো প্লেন অথবা রকেট, এগুলাকে কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে যে মাধ্যাকর্ষণ শক্তিকে, যে শক্তির বিপরীতে চলার উপযুক্ত করেই কিন্তু এই যানবাহনগুলো তৈরি করা হয়েছে, যে কতটা শক্তি সম্পন্ন হলে এটা মাধ্যাকর্ষণ শক্তিকে বিপরীতে চলতে পারবে। তো কিন্তু প্রাকৃতিকভাবে যে জিনিসগুলি আছে সেগুলো কিন্তু সব কিছুই মাধ্যাকর্ষণের দিকেই, পৃথিবীর কেন্দ্রের দিকেই প্রবাহমান। সব কিছুই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, ফলে উঁচু থেকে জিনিস নিচের দিকে নামবে। তো এখন এই যে নিচে নামার যে প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, একটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, যেহেতু পৃথিবী সব কিছু টানে। আরেকটা হলো উপরের বরফের চাপ। এই যে ইয়েতে যেটা বললাম, ক্রমাগত ধরো আমি এখানে একটা বরফের স্তর জমে গেল, তার উপরে আরেকটা যে তুষারপাত হচ্ছে। আরেকটা বিষয় আছে, এই যে বরফ তৈরি হওয়ার পিছনে 3টা কারণ আছে। এই 3টা নামকরণ করা হয়, নেভ, ফার্ন এবং আইস। এই যে নেভে, এটা হচ্ছে যে যখন তুষার পতিত হয়, এটা কি তুষারটা কি অতি শীতল অঞ্চলে, এই যে আমরা বৃষ্টি হয় আমাদের এখানে, যে বৃষ্টির যে কী হয়, জলীয় বাষ্পটা আকাশে উঠে যায়, সেখানে যাওয়ার পরে সেটা পানিকণায় পরিণত হয়, তারপরে মেঘ তৈরি হয়, বৃষ্টি হয়। তো এইখানেও সেটা হচ্ছে কি, এই জলীয় বাষ্পটা এত ঠান্ডা হয়ে যায় যে এটা একবারেই তুষারকণায় পরিণত হয়। ছোট্ট এত ক্ষুদ্র এর আয়তন, 0.06 থেকে 0.16 পর্যন্ত প্রথমে থাকে, একদম যখন পেঁজা তুলার প্রত্যেকটা কণা, এটাকে বলা হয় নেভে। এই নেভেটা নিচে পড়ার পরে এটা একটু জমায়, হালকা একটু ওই একটার উপর একটা থাকার পরে একটা স্তর তৈরি হয়, সেটাকে বলা হয় ফার্ন। ফার্নটা একটু বড়, 0.76 থেকে 0.84। এরপরে কি হয়, এই উপরে আরেকটা নেভ, ফার্ন, তারপরে আইস। এই নেভটা যখন জমে তখন হয় ফার্ন। এই আরও যখন নেভেটা এটার উপরে জমে, তখন ফার্নটা আরও কম্প্যাক্ট হয়ে যায়। এটার ভিতরের যে বায়ুর যে থলিগুলা থাকে বা ফাঁকগুলি থাকে, সেটা আর তখন থাকে না, সেটা একদম সব একটার সাথে একটা যুক্ত হয়ে যায়, তখন এটা বরফে পরিণত হয়। তো নেভ অবস্থা এটা কিন্তু আলগা আলগা। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের পক্ষে তো আমরা আসলে কখনোই বাংলাদেশে হিমবাহ দেখার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমরা যদি কখনো তোমরা বাইরের এসব শীতল অঞ্চলে যাও, দেখতে পারবা। আমাদের দেখার একটা সুযোগটা কি, মানে এই নেভ, ফার্ন, এটা বোঝার জন্য আমরা তো ডিপ ফ্রিজে, অনেকের বাসায় আমাদের ফ্রিজ আছে, আমরা ডিপ ফ্রিজটা যেটা, সেখানে দেখবা যে বরফ জমে যাচ্ছে, কিন্তু ফ্রিজের গায়ে পেঁজা পেঁজা তুলার মতো থাকে, প্রথমে থাকে একদম। তো এটাই হচ্ছে নেভ, তারপরে ফার্ন, এই ফার্ন থেকে তারপরে হচ্ছে
তোমার আইস। তো এই যে আইস যখন হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায় আইসটা, তখন কি হয়, এটা উপরের যে চাপটা সৃষ্টি হয়, এটা চাপে নিচে ফেটে যায়, তখন এটা একটা গতিপ্রাপ্ত হয়। তারপরে আরেকটা বিষয় হয় কি, উপরের যখন চাপ সৃষ্টি হয় তখন কি হয়, এই যে বরফটা, নিচের স্তরের যে বরফটা তার আবার গলনাঙ্কে চলে যায়, বরফটা কিছুটা গলে যায়, উপরের চাপে নিচের বরফটা একটু গলে যায়, যেখানে তোমার মানে ভূপ্রকৃতির সাথে বা মাটির সাথে যে জায়গাটা আছে গলে যায়, ফলে বরফটা একটা পিচ্ছিল অবস্থা তৈরি হয় নিচে। যেহেতু পিচ্ছিল অবস্থা তৈরি হয়, ফলে এটাও গতিপ্রাপ্ত হয়, যে পিচ্ছিল এটা আস্তে আস্তে আগায় যাওয়ার মতো একটা গতিপ্রাপ্ত হয়। এরপরে হয় কি, বরফের নমনীয় অবস্থা। এই যে চাপে কি হলো, উপরের চাপে এটা ভেঙে গেল, অথবা নিচে যে পিচ্ছিল অবস্থা তৈরি হলো, তার ফলে হয় কি, বরফটা একটু আলগা, একটা মানে কঠিন যে একটা ভাবটা ছিল সেটা কিছুটা আলগা হয়ে যায়। এই অবস্থা যখন প্রাপ্ত হয়, ধরো এরকম একটা ঢাল ছিল, তার উপরে বরফ জমছে, এই যে আইসটা, হ্যাঁ, এটার কি হলো, নিচে পানি যে গলনের ফলে এই জায়গাটা একটু পিচ্ছিল অবস্থা প্রাপ্ত হলো, তাই না? তো এই যে পিচ্ছিল হয়ে যে পানি তৈরি হয়, এটার চাপে এটা প্রথমে আলগা হয়ে যায় একটু, তারপরে হয় কি, চাপে একটা পিচ্ছিল, এখানে ফাটল তৈরি হয়, মাঝে মাঝে চিকন চিকন ফাটল তৈরি হয়, তারপরে নিচে একটা কি হয়, পানির স্তর তৈরি হয়, তারপরে কি পিচ্ছিল অবস্থা তৈরি হয়, পিচ্ছিল অবস্থা হয়ে গেলে এটা স্বাভাবিক একটু আলগা নমনীয় ভাব হয়ে যায়। সেই সময় কি হয়, ভূমির ঢাল, এটা যদি ঢালু অবস্থায় থাকে, ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। তো কি হচ্ছে, তো এই তিনটা এই যে বিষয়গুলো হচ্ছে, উপরের চাপ, তারপরে বরফ গলা পানি, বরফের নমনীয় অবস্থা এবং ভূমির ঢাল, এই চারটাকে বলা হয় এক্সট্রাকশন ফ্লো, মানে ফ্লোয়ের একটা প্রস্তুতিটা। এবং তারপরে কি হচ্ছে, গ্র্যাভিটি ফ্লো বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা নিচে নামা শুরু করে, আস্তে আস্তে এটা নিচে নামা শুরু করে। এটাই হচ্ছে তোমার হিমবাহ। তো হিমবাহর মানে গতিটা, মানে কেন, কিভাবে হিমবাহটা শক্তিটা সঞ্চয়টা কিভাবে করলো এবং কেন সে নিচে নামতে শুরু করলো, এই হলো তার কারণ। তো উঁচু অঞ্চলে যে বরফটা জমছে সেটা আস্তে আস্তে যখন নিচে নামছে তখন, এখন একটা বিষয়, উঁচু অঞ্চলে তো জমছে, তাহলে যে সমুদ্র সমতল গ্রিনল্যান্ড, সেখানে কি হচ্ছে, সেখানের বরফটা কিভাবে আগায়, সেটা আমরা যখন ক্লাসিফিকেশনে যাব সেটা তখন আমরা শিখব। তো এই ক্লাসিফিকেশন এখনই মানে তার আগে আমি হিমবাহের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আগে আলোচনা করে নিই। এগুলো সবই হিমবাহ সম্পৃক্ত বিষয়। যেমন হিমবাহের পুষ্টি ও ক্ষয়, নারিশমেন্ট অ্যান্ড ওয়েস্টেজ, কীভাবে হিমবাহ পুষ্টি লাভ করে, একটা হিমবাহ যে তৈরি হবে কিভাবে তৈরি হবে, একটা বরফ জমলেই কি, যে কোনো জায়গায় বরফ জমলেই কি সেটা হিমবাহ হয়ে যেতে পারে না, সেটার জন্য তাকে এমন একটা অঞ্চলে এই হিমবাহগুলো তৈরি হয় যেখানে নিয়মিতভাবে বরফ জমার একটা সুযোগ থাকে, উচ্চ অক্ষাংশ এবং অনেক উঁচু পার্বত্য অঞ্চল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি যখন ফুলফিল হয় তখন হিমবাহ তৈরি হয়। এবং এই সব জায়গায় কি হয়, ক্রমাগত বরফ জমতে থাকে, ক্রমাগত তুষারপাত হয়, এই তুষারপাতই হচ্ছে হিমবাহের পুষ্টি দান করে। মানে ক্রমাগত এত বরফ না জমলে তো এটা আগাবেই না, এটার একটা ওয়েট থাকতে হবে, একটা ভর থাকতে হবে, সেই রকম একটা ভর থাকতে হবে যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি টানবে, সেই ভরটা তৈরি হয়। তো এটা হচ্ছে পুষ্টি। তাহলে ক্ষয় কী, ক্ষয় হলো হিমবাহটা যখন আস্তে আস্তে আগানো শুরু করে এবং একটা সময় হয় কি, হিমবাহটা ভেঙে যায়, এটার ওয়েটের ফলে এটা ভেঙে যায়, ওটা গলে যায়, অথবা হিমবাহ থেকে নদী তৈরি হয়। তো হিমবাহ থেকে যখনই নদী তৈরি হচ্ছে তখন ওই হিমবাহটা কিন্তু ছোট হয়ে গেল, তাইলে তো দেখা যায় যে হিমবাহ থাকবেই না,
নদী তৈরি হবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে না, ওই যে একসাথে চলতে হবে। ওই যে একটা চলবে হচ্ছে তুষারপাত ঘটবে, বরফ তৈরি হবে, সেটাই হচ্ছে পুষ্টি। এবং হিমবাহ ক্ষয় হতে হবে, ক্ষয় না হলে ওখানে আবার নতুন করে তুষারপাতের ঘটনা ঘটবে না। তো ওই বেশিরভাগ পার্বত্য অঞ্চলের যেই হিমবাহগুলো ওগুলা থেকেই কিন্তু নদীর উৎপত্তিটা বেশি হয়। তো তারপর আমরা আসি হিমশৈল। হিমশৈলটা হচ্ছে যখন কোনো হিমবাহর শেষ অংশটুকু সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে, যেখানে এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সবসময় তোমার ওখানে তুষারপাতও হয় এবং বরফের স্তূপ তৈরি হচ্ছে এবং এটা একদম সমুদ্র তীর পর্যন্ত চলে আসে। তখন কি হয়, সেই সমুদ্র তীরেও বিশাল বরফ স্তূপের গঠন হয় এবং এটা নিচের পানি এবং বায়ু প্রবাহ দুইটার কারণে হয় কি, এই হিমবাহর শেষ অংশটা ভেঙে যায়, ভেঙে এটা পানিতে ভাসতে থাকে। এটাকে বলা হয় হিমশৈল। এটা তোমার গ্রিনল্যান্ডের অনেক হিমবাহ আছে, সেটা এভাবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে পর্যন্ত চলে আসছে এবং এভাবে এটা ভেঙে পানিতে বরফ ভাসতে থাকে। আমরা সমুদ্র স্রোত পড়েছি, সমুদ্র স্রোতে তোমরা যখন আটলান্টিক মহাসাগরের স্রোতটা পড়তে যাবা তখন, বা যে কোনো স্রোত পড়তে যাও, সেখানে তুমি দেখবা এই হিমশৈল নিয়ে অনেক কথা আছে। অ্যান্টার্কটিকায় অনেক বিশাল বিশাল হিমশৈল ভাসতে থাকে এবং উত্তর অক্ষাংশের উত্তর দিক থেকে সব যে স্রোতগুলো প্রবাহিত হয়ে আসে শীতল, সেগুলোর সাথে হিমশৈল ভেসে আসে। তো হিমশৈলের একটা বৈশিষ্ট্য কি, এটার 1 ভাগ থাকে উপরে, 9 ভাগ থাকে পানির নিচে। মানে একটা টুকরা বরফ, তার এই একটা ভাগ মাত্র পানির উপরে ভাসতে থাকে আর 9 ভাগের নিচে, মানে এটা অনেক হালকা। তো দেখা যায় কি, এটা যদি সি লেভেল হয়, পানির উপরের স্তর হয়, তো একটা হিমশৈল এইভাবে ভাসতে থাকে। তো উপরে যদি একটা হিমশৈল দেখা যায় যে 10 ফিট, তাহলে বুঝতে হবে তার নিচে আরও 90 ফিট আছে। বরফ পানিতে অনেকটাই হিমশৈলটা হালকা হয়ে যায়, তখন এভাবে ভাসতে থাকে। এটাকে বলা হয়, সরি আমার ডাস্টার কি করলাম, আইসবার্গ বা হিমশৈল। আরেকটা বিষয় হচ্ছে হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ। হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ, এই হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চটা দেখা যায় অনেক উঁচু পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ তৈরি হয়। তো শীতকালে অনেক বেশি তুষারপাত ঘটার সময়, প্রচণ্ড বেগে যখন তুষারপাত ঘটতে থাকে, অনেক মানে সারা বছরই মানে পুরো শীতের সিজনটাই দেখা যায় যে কন্টিনিউয়াসলি সেখানে তুষারপাত ঘটে। ওই যে ওখানে যে মেঘটা সৃষ্টি হয় সেটা এত ঠান্ডা, ওইটার যে ওখানে আর পানি কণা থাকতে পারে না, ওখানে জলীয় বাষ্পটা তুষারকণা পরিণত হয়ে কন্টিনিউয়াসলি তুষারপাত হয়। তো এই যে তুষারপাত অনবরত হওয়ার ফলে কি হয়, এত দ্রুত ওই উপরে যে পাহাড়ের উপরে যে বরফ জমে থাকে, সেটা নিচের দিকে অনেক সময় ভেঙে পড়ে, খুব দ্রুত বেগে ভেঙে টুকরা টুকরা বরফ হয়ে যায়। মানে উপরের বরফগুলা ভেঙে যায় হঠাৎ করে একদম পাহাড়ের উপর থেকে। এবং দেখা যায় কি যে হিমবাহ যেটা যে আস্তে আস্তে প্রবাহমান, যে বরফের নদীর মতো সেরকম থাকে না, এটা একদম খণ্ড খণ্ড বরফ আকারে অনেক উঁচু থেকে ভেঙে পড়ে হিমবাহের বরফগুলি। তো সেটাকে মানে উপরের চাপে তখন যেহেতু অনেক বেশি তুষারপাত হয়, উপরের চাপে খুব দ্রুতই নিচের বরফটা ভেঙে টুকরা টুকরা হয়ে উপর থেকে ভাঙতে থাকে। তো সেটাকে বলা হয় অ্যাভালাঞ্চ বা হিমানি সম্প্রপাত। এবং এটা তোমার আল্পস পর্বতমালায় শীতের সময় অনেক বেশি দেখা যায়। তাছাড়া রকি পার্বত্য অঞ্চল, যেটা উত্তর আমেরিকায় অবস্থিত, সেখানেও প্রচুর এই হিমানি সম্প্রপাতের ঘটনা ঘটে। এরপরে আসলো ফাটল বা
বার্কশুন্ড, তোমরা দেখবা যে এটাকে দুইটা উচ্চারণ করা হয়, বার্কশুন্ড বলে, SCHRUND, BERGCHRUND, শ্রুন্ড, বার্কশুন্ড বা ফাটল। এই ফাটলটা কি, যখন একটা হিমবাহ প্রবাহিত হতে থাকে, আস্তে আস্তে যখন সামনের দিকে প্রবাহিত হতে থাকে, তখন দেখা যায় কি তোমার, আমি এই দুটো মুছে ফেললাম, হ্যাঁ এই দুটো হয়ে গেছে, এই দুটো মুছে ফেলে আমি একটু এই তিনটা একটু আমার আঁকতে হবে, না আঁকলে সময়টা 30 মিনিট অলরেডি। ফাটল, বার্কশুন্ড, যখন হিমবাহ প্রবাহিত হতে থাকে, অনেক সময় দেখা যায় কি এরকম উপর দিয়ে বরফটা যখন চলতে থাকে, এখানটা একটা ফাটলের সৃষ্টি হয়। ফাটলের সৃষ্টি হয় এভাবে, এটা না, এটা বাদ দিলাম, ফাটলের সৃষ্টি হয়, মানে ভাড়ে। তো এরকম ফাটলের কিছু কিছু পরপর এরকম ফাটলের সৃষ্টি হয়ে যায়, এটাকে বলা হয় বার্কশুন্ড। আর তারপরে আরেকটা হচ্ছে ক্রিভাস। এটা কিন্তু দুই রকম হয়, হ্যাঁ বার্কশুন্ড। আর তারপরে হচ্ছে এই ক্রিভার্স, অনেক যখন এই বার্কশুন্ড অনেক দীর্ঘ হয়, অনেক দীর্ঘ হয়, সেটাকে বলা হয় ক্রিভার্স। এবং ক্রিভার্স কিন্তু আবার দুই রকম হয়, একটা হচ্ছে আড়াআড়ি, আবার আরেকটা হয় এরকম এভাবে লম্বায়, গতি প্রবাহ অনুসারেও চলে, এটাকে বলা হয় ক্রিভার্স। তো এভাবে তোমার বার্কশুন্ড এবং ক্রিভার্স, মানে বার্কশুন্ড থেকেই ক্রিভার্সের উৎপত্তি। তারপরে আসে সিরাক, যখন দেখা যায় যে এই যে আমি যেটা বললাম ক্রিভার্স তোমার এভাবে আসতে পারে অথবা এভাবে যেতে পারে, ফাটলটা তৈরি হতে পারে। কিন্তু দেখা যায় কি অনেক জায়গায় অনেকগুলা ক্রিভার্স আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে তৈরি হয়, ফলে ওই যে হিমবাহটার উপরেই হিমবাহটা এবড়ো খেবড়ো একটা আকৃতি নেয়। হিমবাহর উপরের পোর্শনটা, এই যে ফাটল 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 ফাটল, এদিক দিয়ে ফাটল এদিক দিয়ে ফাটল, এত সুন্দরভাবে মিলে মানে চেকচেক হয় না, তাহলে এদিক দিয়ে একটা ফাটল, এদিক দিয়ে একটা ফাটল, এরকম একটা ফাটল, এরকম একটা ফাটল, এভাবে মানে এরকম লম্বায় থাকে, এদিকে থাকে এদিকে থাকে, ফলে এই মাঝখানে এমন এবড়ো খেবড়ো এরকম হিমবাহর উপরটা এরকম উঁচু নিচু উঁচু নিচু হয়ে যায়, এটাকে বলা হয় সিরাক্স, এটাকে বলা হয় সিরাক্স। তো এই হিমবাহ যখন আমরা পড়তে যাব, তখন আমাদের এই বিষয়গুলি সবগুলি আমাদের জানতে হবে বা জানার দরকার আছে। এগুলি আছে আসলে হিমবাহকে সামনে এগিয়ে নিতে